হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে ভালো আছো। তাহলে দেখো, আগের পার্টে আমি ভিডিওটা ছেড়েছিলাম, সেই ভিডিওটার 100টা প্রশ্নের সিরিজে আমি 37 পর্যন্ত আলোচনা করেছিলাম। দেখো, এটা মূলত পিএসসি যাদের সামনে পরীক্ষা আছে তাদের জন্য অবশ্যই আমি কেন্দ্র করে ভিডিওটা বানাচ্ছি। অবশ্যই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। পরীক্ষায় প্রচুর কমন পাবে, বিভিন্ন পরীক্ষা কমন পাবে। আর অবশ্যই মনোযোগ সহকারে দেখো। যারা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে বাকি প্রশ্নগুলো এই পার্টে আলোচনা হচ্ছে। তোমরা যে কোনো যারা পরীক্ষা দিচ্ছ, যাদের ইতিহাস আছে, অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, দেখতে পারো, তোমাদের প্রচুর উপকার হবে। তাহলে চলো, আগের পার্টে 37, এবার 38। তাহলে দেখো, শান্তিনিকেতনে, প্রশ্নটা হলো শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। তাহলে দেখো, এই শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় 1921 সালে। তাহলে এটা উত্তর হবে 1921 সালে এই রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তাহলে দেখো, এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হচ্ছে 1921। তাহলে দেখো, এই 1951 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হয়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় মর্যাদা পায়। তাহলে বুঝতে পারছো, 1921 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়, আর এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় 1951 সালে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় মর্যাদা পায়। তাহলে পরের প্রশ্ন 39, বুড়িবালামের যুদ্ধ হয়। তাহলে দেখো, বুড়িবালামের যুদ্ধ কত সালে হয়? 1915 সালে। তাহলে দেখো, এই বুড়িবালামের যুদ্ধ কোথায় হয়েছিল? উড়িষ্যার বুড়িবালাম নদীর তীরে চার্লস টেগার্ডের নেতৃত্বাধীন ব্রিটিশ বাহিনীর সাথে বাঘাযতীনের নেতৃত্বে হয়েছিল যুদ্ধটা। তাহলে ব্রিটিশদের কে নেতৃত্ব দিয়েছিল? চার্লস টেগার্ড। এটা মনে রাখবে, চার্লস টেগার্ডের সাথে হয়। তাহলে এই বুড়িবালামের যুদ্ধে তাহলে কি ফল হয়? তাহলে দেখো, এই বাঘাযতীনের নাম আবার যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। এটা পরীক্ষায় দেয়। বাঘাযতীনের নাম হলো যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তাহলে দেখো, এই বাঘাযতীনে কি হয়েছিল? উনি বালেশ্বর হাসপাতালে মারা যায়। তাহলে যুদ্ধের পর উনি বালেশ্বর হাসপাতালে মারা যায়। তারপরে দেখো, চিত্তপ্রিয় রায়চৌধুরী একজন আছে, তিনি যুদ্ধক্ষেত্রে মারা যায়। আর দুজনে ফাঁসি হয়। একজন হলো নীরেন দাশগুপ্ত ও মনোরঞ্জন সেনগুপ্ত। তাহলে দুজনে ফাঁসি হচ্ছে নীরেন দাশগুপ্ত ও মনোরঞ্জন সেনগুপ্ত। আর আরেকজন আছে জ্যোতিষ পাল বলে, তার কারাদণ্ড হয়। তাহলে দেখো, কিন্তু জ্যোতিষ পাল পরবর্তীকালে পুলিশের অত্যাচারে জেলের মধ্যে মারা যায়। তাহলে দেখো, তোমরা যারা এই বাঘাযতীনের সিনেমাটা দেখতে চাও, দেখো, বাঘাযতীন নিয়ে একটা দেবের ভালো সিনেমা আছে, তোমরা দেখতে পারো। দেখো, এখানে দেখলে তোমাদের স্টোরিটা ভালো করে বুঝতে পারবে। খুব সুন্দর ইতিহাসের স্টোরিমূলক এই বাঘাযতীন নিয়ে সিনেমাটা আছে, তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। তাহলে দেখো, পরের প্রশ্ন হলো অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হয়। তাহলে দেখো, অনুশীলন সমিতি কত সালে প্রতিষ্ঠা হয়? অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হয় 1902 সালে। তাহলে অবশ্যই মনে রাখবে। আর আরেকটা জিনিস, অনুশীলন সমিতি অনেকগুলো আরও শাখা প্রতিষ্ঠিত হয়। তাহলে তার সাথে আসে ঢাকায় অনুশীলন সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়? তাহলে ঢাকায় হচ্ছে 1905 সালে। তাহলে ঢাকায় হচ্ছে 1905 সালে অনুশীলন সমিতি কে করছে? পুলিন বিহারী দাসের নেতৃত্বে। তাহলে বুঝতে পারলে। আর শুধু অনুশীলন সমিতি বললে বাংলায়, সেটা হচ্ছে আমাদের এর উত্তরটা 1902, যেটা এই 40 দাগের প্রশ্ন উত্তরটা হচ্ছে। আর যদি ঢাকায় অনুশীলন সমিতি বলে তাহলে 1905, কার নেতৃত্বে? পুলিন বিহারী দাস। আসলে বুঝতে পারলে। হ্যাঁ, আর এটা হচ্ছে চলো নেক্সট প্রশ্ন চলে যাই। 41, মাদ্রাজের আদিয়ারে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা কত সালে হয়? তাহলে এটা কোনটা হবে? মাদ্রাজে আদিয়ারে 1886-তে হচ্ছে থিওসফিক্যাল সোসাইটি। দেখো, তার আগে আমরা বোঝার চেষ্টা করি এই থিওসফিক্যাল সোসাইটি কেন প্রতিষ্ঠা হয়। এই থিওসফিক্যাল সোসাইটি এই জন্য প্রতিষ্ঠা হয় যে আমাদের প্রাচীন যে সভ্যতা, যে গৌরব আছে, সেই গৌরবগুলো ভারতীয়দের মধ্যে তুলে ধরা, যেটা এখন ভারতে যে থিওসফিক্যাল সোসাইটি এখানে প্রতিষ্ঠিত হয়ে যেটা কনসেপ্ট আসছে। কিন্তু দেখো, প্রথম যে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা হচ্ছে সেটা 1875। তাহলে বুঝতে পারছো, যদি শুধু থিওসফিক্যাল সোসাইটি দেয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1875 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। তাহলে কারা প্রতিষ্ঠা করছে? তাহলে দুজন, কর্নেল ওলকট আর মাদাম ব্লাভাটোক্সি। তাহলে কারা কারা? মাদাম ব্লাভাটোক্সি আর হলো কর্নেল ওলকট। তাহলে কোথায় প্রতিষ্ঠা করছে? মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 1875 সালে। তাহলে বুঝতে পারলে, যদি শুধু থিওসফিক্যাল সোসাইটি যদি জিজ্ঞাসা করে, তাহলে যদি এই প্রশ্নটা কি আছে, মাদ্রাজের আদিয়ারে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা হয়, তাহলে দেখো, তাহলে ওনারাই, এই যে কর্নেল ওলকট আর ব্লাভাটোক্সি, ওনারাই 1886-তে কোথায় প্রতিষ্ঠা করছে? ভারতের মাদ্রাজের আদিয়ারে। তাহলে বুঝতে পারলে। দেখো, তাহলে আরেকটা জিনিস মনে রাখো, দেখো পরবর্তীকালে এই থিওসফিক্যাল সোসাইটি প্রধান কে থাকে? অ্যানি বেসান্ত।
তাহলে পরবর্তীকালে অ্যানি বেসান্ত এই সোসাইটির প্রধান হন। তাহলে অ্যানি বেসান্ত কবে যোগদান করে থিওসফিক্যাল সোসাইটিতে? 1889। তাহলে কত সালে? 1889 অ্যানি বেসান্ত যোগদান করে। আর অ্যানি বেসান্ত কবে তাহলে থিওসফিক্যাল সোসাইটির সভাপতি হন? 1907 সালে। এটাও মনে রাখবে, 1907 সালে অ্যানি বেসান্ত সভাপতি হন, আর 1889 সালে উনি যোগদান করে। আশা করি বুঝতে পারলে। এই ফ্যাক্টগুলো তোমরা চাইলে লিখে নাও, এক্সট্রা এগুলো মনে রাখবে অবশ্যই। দেখো তাহলে তার পরের প্রশ্ন হলো অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? আচ্ছা আরেকটা আমি বলি, এটাও পরীক্ষা খুব দেয়, যে আমরা অ্যানি বেসান্ত আলোচনা করলাম, অ্যানি বেসান্ত কোন স্কুল প্রতিষ্ঠা করে? তাহলে এটা মনে রাখবে, বেনারস সেন্ট্রাল হিন্দু স্কুল। তাহলে অ্যানি বেসান্ত কোন স্কুল প্রতিষ্ঠা করে? বেনারস সেন্ট্রাল হিন্দু স্কুল। দেখো অনেকে এটা ভুলে যায়, কেন ভুলে যাচ্ছে? এই বেনারস সেন্ট্রাল হিন্দু স্কুল কে প্রতিষ্ঠা হচ্ছে? অ্যানি বেসান্ত। কিন্তু পরবর্তীতে মদন মোহন মালব্য যাকে বলা হয় মদন মোহন মালব্য, তোমরা বলতে পারো যাকে আবার আমরা বলছি লোকমান্য, লোকমান্য না, মদন মোহন মালব্যকে বলা হয় মহামান্য, যাই হোক ওনার উপাধি। তাহলে এই মদন মোহন মালব্য প্রচেষ্টায় এই বেনারস সেন্ট্রাল হিন্দু স্কুল তাহলে পরবর্তীকালে কি হয়ে যাচ্ছে? বেনারস হিন্দু ইউনিভার্সিটি। কত সালে? 1915 সালে। তাহলে বেনারস হিন্দু ইউনিভার্সিটি যদি জিজ্ঞেস করা হয় তাহলে সেটা কত সালে প্রতিষ্ঠা হয়? 1915 সালে। তাহলে কে প্রতিষ্ঠা করে? মদন মোহন মালব্য। আশা করি বুঝতে পারলে। আর এই মদন মোহন মালব্যর কি উপাধি ছিল? মহামান্য। এটাও মনে রাখবে, মহামান্য। তাহলে আমাদের এখানে কোন প্রশ্নটা ছিল? 42 এর অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে প্রতিষ্ঠা হয়? তাহলে দেখো এই অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, এটা অবশ্যই মনে রাখতে হবে, 1920 সালে প্রতিষ্ঠিত হয় অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। তাহলে দেখো এই অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? এটাও পরীক্ষায় প্রচুর দেয়, লালা লাজপত রায়। মনে রাখবে, লালা লাজপত রায় প্রথম সভাপতি ছিলেন। আর সম্পাদক কে ছিলেন? দেওয়ান চমনলাল। এই নামটা প্রচুর দেয়, এই দেওয়ান চমনলাল ছিলেন সম্পাদক। দেওয়ান চমনলাল, বুঝতে পারলে, দেওয়ান চম্পালাল ছিলেন সম্পাদক। চলো তাহলে পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় কে ছিলেন? তাহলে দেখো ভারত ছাড়ো আন্দোলন আমরা জানি 1942 সালে হয়, 1942 থেকে মূলত চলে 1944 পর্যন্ত। তাহলে দেখো এই ভারত ছাড়ো আন্দোলন, যেটা গান্ধীজির শতপূর্ত আন্দোলন ছিল, তাহলে এই আন্দোলনের সময় ভাইসরয় কে ছিল? লর্ড লিনলিথগো। তাহলে লর্ড লিনলিথগো, যার সময়কাল ছিল 1936 থেকে 43। তাহলে দেখো এরকমও তো প্রশ্ন আসতে পারে যে এটা ভারত ছাড়ো আন্দোলন, তাহলে অসহযোগ আন্দোলনের সময় অসহযোগ আন্দোলন শুরুর সময় ভাইসরয় কে ছিলেন? তাহলে দেখো অসহযোগ আন্দোলন আমরা জানি 1920 সালে শুরু হয়, আর শেষ হচ্ছে কত? 1922। তাহলে এই অসহযোগ আন্দোলনের সময় যদি বলা হয় শুরুর সময় ভাইসরয় কে, তাহলে কী হবে? জেমস ফোর্ড, কারণ জেমস ফোর্ড ছিল 1916 থেকে 21, তাহলে জেমস ফোর্ড। তাহলে শেষের সময় কে হবে? তাহলে শেষের সময় হচ্ছে যখন 22, তাহলে শেষের সময় হচ্ছে লর্ড রিডিং। তাহলে আশা করি বুঝতে পারলে, অসহযোগ আন্দোলন শেষের সময় ভাইসরয় ছিলেন লর্ড লিডিং। তবে আরেকটা জানি আইন অমান্য আন্দোলন। আচ্ছা আইন অমান্য আন্দোলন তাহলে কত সালে শুরু হয়? আইন অমান্য আন্দোলন শুরু হয় 1930 সাল। দেখো আইন অমান্য আন্দোলন চলছিল 1930 থেকে 1934। তাহলে আইন অমান্য আন্দোলন শুরুর সময় ভাইসরয় কে ছিলেন? যদি এরকম প্রশ্ন দেয় তাহলে কি করবে? আর উইন, কারণ আর উইনের সময়কাল 26 থেকে 31। তাহলে শুরুর সময় কে ছিলেন? আর উইন, ভারতের ভাইসরয়। তাহলে দেখো শেষের সময় কে ছিল? লর্ড ওয়েলিংটন, যে নিজেকে খুদে মুসোলিনি বলেছে। এটাও মনে রাখতে পারো, লর্ড ওয়েলিংটন যিনি নিজেকে খুদে মুসোলিনি বলে। তাহলে এটাও পরীক্ষায় প্রচুর দেয়, তাহলে অবশ্যই তোমরা মনে রাখবে, কারণ পরীক্ষায় প্রচুর আসে। চলো তাহলে এটা তো হয়ে যাচ্ছে লর্ড লিনলিথগো। এর পরের প্রশ্ন, কোন ঘটনার ব্যর্থতার তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল ভারত ছাড়ো আন্দোলনের সূচনা? তাহলে এটা কোনটা হবে? এটা হবে ক্রিস মিশন। দেখো ক্রিস মিশন আসে 1942 সালে, কিন্তু ভারতীয়রা এটাকে পুরোপুরি গ্রহণ করেনি। তাহলে ক্রিস মিশন কত সালে ভারতে আসে? 1942 সালে। যে ক্রিস মিশনকে গান্ধীজি কি বলেছিল সেটাও পরীক্ষা খুব দেয়, ফেল পড়া ব্যাংকের উপর আগামী তারিখের চেক, মানে এমন চেক যে চেকটা ফেল করে গেছে। যাই হোক, তাহলে এই ক্রিস মিশন 1942 সালে, যেটার আমরা প্রতিক্রিয়া থাকে কি কোনটা? এই ভারত ছাড়ো আন্দোলন। তাহলে চলো অপশানে দেখো এই মন্ত্রী মিশন, এটা খুব আসে, যাকে আবার ক্যাবিনেট মিশনও বলা হয়। তাহলে এই মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? 1946 সালে।
তারপরে দেখো ওয়াভেল পরিকল্পনা, যে ভাইসরয় ওয়াভেল একটা ওয়াভেল পরিকল্পনা দেয় কত সালে, 1945 সাল যদি প্রশ্ন দেয়। আর এই ওয়াভেল পরিকল্পনা অনুসারে একটা সিমলা বৈঠক হয়, সিমলা বৈঠক কত সালে, 1945। তাহলে মনে রাখবে। আরেকটা দেখো এই সাইমন কমিশন দেখলে, এই সাইমন কমিশন কবে গঠিত হয়, 1927 লন্ডন। তাহলে মনে রাখবে সাইমন কমিশন কবে গঠিত হয়, 1927 লন্ডন। তাহলে দেখো এই সাইমন কমিশন কবে ভারতে আসে, 1928। দেখো পরীক্ষায় দুরকমভাবে দেয়, এটা অবশ্যই মনে রাখবে। সাইমন কমিশন গঠিত হয় 1927 সালে লন্ডনে, আর এই সাইমন কমিশন ভারতে আসে কত সালে, 1928 সালে। তাহলে আশা করি ক্লিয়ার। চলো এবার নেক্সট প্রশ্ন। হ্যাঁ, ভারত স্বাধীন হওয়ার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? তাহলে ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ভারত স্বাধীন হওয়ার সময়? ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন এই ক্লিমেন্ট এটলি। এটা পরীক্ষা খুব আসে, ভারত স্বাধীন হওয়ার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? ছিলেন ক্লিমেন্ট এটলি। দেখো আরেকটা জিনিস, এই উইনস্টন চার্চিল তিনি কখন ছিলেন? তিনি ছিলেন 1940 থেকে 45 সাল পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী। এটা মনে রাখবে, যেটা আমাদের খুব দেয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? সেটা হলো উইনস্টন চার্চিল হবে, সেটা হলো উইনস্টন চার্চিল। আর ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? এটা হয়ে যাবে ক্লিমেন্ট এটলি। অতএব এর উত্তরটা হয়ে যাচ্ছে ক্লিমেন্ট এটলি। উনি 1945 সালে নির্বাচনে লেবার দলের প্রতিনিধি হয়ে জয়ী হয়েছিলেন, লেবার দল থেকে, যেটা শ্রমিক দল ব্রিটেনের। তাহলে 1945 থেকে তিনি প্রধানমন্ত্রী হন। তাহলে ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রীকে ক্লিমেন্ট এটলি। চলো পরের প্রশ্ন, শিবাজির অভিষেক কার্য সম্পন্ন হয় কোন দুর্গে? শিবাজির অভিষেক কার্য সম্পন্ন হয় কোন দুর্গে? তাহলে এটা হয়ে যাবে রায়গড় দুর্গে। দেখো তাহলে রায়গড় দুর্গে শিবাজির অভিষেক হচ্ছে, রাজ্যাভিষেক হচ্ছে কত সালে? 1674 সালে, অবশ্যই মনে রাখবে। আর শিবাজির জন্ম কত সালে হয়? 1627 বা কোনো জায়গায় 1630 থাকে শিবাজির জন্ম। কিন্তু শিবাজির অভিষেক কার্য সম্পূর্ণ হচ্ছে রাজ্যাভিষেক 1674। আর 1680-তে তো শিবাজি মারা যায় অবশ্যই। এই দেখো তন্নাটা মনে রাখতে পারো। শিবাজি প্রথম দুর্গ যেটা দখল করেছিলেন সেটা হলো তন্না দুর্গ, মানে তার অভিযান প্রথম দুর্গ সেটা হলো তন্না দুর্গ। নেক্সট প্রশ্ন, শিবাজির অভিষেক ও শিক্ষক রূপে নিযুক্ত হন, অভিভাবক ও শিক্ষক রূপে নিযুক্ত হন। তাহলে দেখো কে শিবাজির গার্জিয়ান আর টিচার ছিল? তাহলে এটা কি হয়ে যাবে? দাদাজি কোন্ডদেব। শিবাজির অভিভাবক ছিলেন দাদাজি কোন্ডদেব, অভিভাবক ও শিক্ষক। দেখো এই রামদাস, এটাও প্রচুর দেয়। এই রামদাস কে ছিল? শিবাজির আধ্যাত্মিক গুরু, মনে রাখবে। শিবাজির আধ্যাত্মিক গুরু ছিল রামদাস। নেক্সট প্রশ্ন, কোন পেশোয়া হিন্দু পাদশাহী নীতি ত্যাগ করেন? দেখো হিন্দু পাদশাহী নীতি মানে হলো মানে সমগ্র ভারতে একটা অখণ্ড হিন্দু সাম্রাজ্য স্থাপন, সেটাকে বলা হচ্ছে হিন্দু পাদশাহী নীতি। দেখো তাহলে এই হিন্দু পাদশাহী নীতি নিয়েছিল প্রথম বাজিরাও। তাহলে যদি বলা হয় কোন পেশোয়া হিন্দু পাদশাহী নীতি নিয়েছিল, তাহলে হবে প্রথম বাজিরাও। আর যদি বলে কে ত্যাগ করেছিল, তাহলে হবে বালাজি বাজিরাও। তাহলে 48 উত্তরটা কোনটা হবে? বালাজি বাজিরাও। তাহলে হিন্দু পাদশাহী নীতি ত্যাগ করেন বালাজি বাজিরাও। তাহলে দেখো যদি বলা হয় প্রথম পেশোয়া কে ছিলেন? বালাজি বিশ্বনাথ আমরা জানি প্রথম পেশোয়া। শ্রেষ্ঠ পেশোয়া কে? শ্রেষ্ঠ পেশোয়া হলো প্রথম বাজিরাও। আর শেষ পেশোয়া কে? দ্বিতীয় বাজিরাও। এটা মনে রাখবে, শেষ পেশোয়া হলো দ্বিতীয় বাজিরাও। আর যদি বলে তৃতীয় পানিপথের যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন, তাহলে হবে বালাজি বাজিরাও। দেখো তারপরের প্রশ্ন তাহলে হচ্ছে তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? তৃতীয় পানিপথের যুদ্ধ খুবই আসে পরীক্ষায়। দেখো 3টে পানিপথের যুদ্ধ আমরা জানি। প্রথম পানিপথের যুদ্ধ কত সালে? 1526। তাহলে সেখানে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে। দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত সালে? 1556, যেখানে আকবরের অভিভাবক বৈরাম খাঁ হিমুকে পরাজিত করে, যেই হিমু ছিলেন আদিল শাহের সেনাপতি। সেটা হলো পানিপথের দ্বিতীয় যুদ্ধ। তাহলে দেখো প্রশ্নতে কী আছে? তৃতীয় পানিপথের যুদ্ধ। তাহলে এটা কি হবে? 1761। 1761 14ই জানুয়ারি। তৃতীয় পানিপথের যুদ্ধ হচ্ছে 1761 14ই জানুয়ারি। তাহলে কাদের মধ্যে যুদ্ধ হচ্ছে? তাহলে দেখো একদিকে হলো আহমেদ শাহ নেতৃত্বাধীন আফগান বাহিনী। তাহলে একদিকে হলো আহমেদ শাহ নেতৃত্বাধীন আফগান বাহিনী, আর আরেকদিকে কারা? আরেকদিকে হলো মারাঠা। তাহলে বুঝতে পারলে মারাঠা আর আফগানদের মধ্যে হচ্ছে তৃতীয় পানিপথের যুদ্ধ। আর অবশ্যই এখানে জয়ী হয় আফগান পক্ষ, মানে আহমেদ শাহ আবদালি। আর এই তৃতীয় পানিপথের যুদ্ধ মারাঠাদের অবস্থা এতটাই শোচনীয় যে
প্রতিটা মহারাষ্ট্রে মানে ওই এলাকায় প্রতিটা বাড়ি থেকে একজন করে পুরুষ মারা যায়, এরকম একটা অবস্থা। যাই হোক, তাহলে এই যুদ্ধের ফলে দেখো দুটো অসংখ্য মারাঠা বিখ্যাত সেনাপতি তারা মারা যায়, যেমন সদাশিব রাও, বিশ্বাস রাও। আর এই যুদ্ধের সময় পেশোয়া কে ছিল? বালাজি বাজিরাও, যেটাও পরীক্ষা দেয়। এই বালাজি বাজিরাও যখন খবর শুনতে পায় যে তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠারা পরাজিত হয়, খবর শুনেই তিনি স্ট্রোকে মারা যায়, মানে খবরটা তিনি নিতে পারেনি, তিনি স্ট্রোকেই বালাজি বাজিরাও মারা যায়। আশা করি বুঝতে পারলে। তাহলে চলো নেক্সট প্রশ্ন। তাহলে দেখো নেক্সট প্রশ্ন কি আছে, কোন পেশোয়া ইংরেজদের সাথে বেসিনের সন্ধি স্বাক্ষর করে? এটা খুব আসে, দেখো বেসিনের সন্ধি পরীক্ষা খুব আসে। তাহলে দেখো বেসিনের সন্ধি কত সালে হয়? বেসিনের সন্ধি 1802 সালে বেসিনের সন্ধি হয়। তাহলে কাদের কাদের মধ্যে হয়? পেশোয়া প্রথম বাজিরাও আর ইংরেজদের মধ্যে হচ্ছে কত সালে? 1802 সালে। তাহলে দেখো একটা বেসিনের সন্ধি, দেখো কিছু সন্ধি মনে রাখো পরীক্ষা খুব আসে, এইসব সন্ধিগুলো প্রচুর আসে পরীক্ষায়। বেসিনের সন্ধি আসে, তারপরে আরও আসে হলো সলবাই সন্ধি। বলো তো সলবাই সন্ধি কত সালে হয়? 1782 সালে সলবাই সন্ধি খুব দেয়, 1782। আরেকটা পুরন্দরের সন্ধি, দেখো দুটো আছে পুরন্দরের সন্ধি, একটা 1765 সালে হচ্ছে, যেটা হচ্ছে ঔরঙ্গজেবের সেনাপতি, কার মধ্যে? ঔরঙ্গজেবের সেনাপতি জয়সিংহ ও শিবাজির মধ্যে, তাহলে সেটাও পুরন্দর সন্ধি। আরেকটা আছে মারাঠা ইংরেজদের মধ্যে পুরন্দরের সন্ধি হয়, সেটা হলো 1776। আরেকটা সন্ধি মনে রাখতে পারো, মাদ্রাজের সন্ধি 1769 সালে, ম্যাঙ্গালোরের সন্ধি 1784 সালে। এইসব সন্ধিগুলো পরীক্ষা খুব আসে। ম্যাঙ্গালোরের সন্ধি 1784 সালে, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি 1792 সালে, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি 1792 সালে। তাহলে বুঝতে পারলে। যেমন আরেকটা আছে অমৃতসরের সন্ধি 1809 সালে, রঞ্জিত সিং আর ইংরেজদের মধ্যে হয়। তাহলে চলো পরের প্রশ্ন, আলভার কাদের বলা হতো? দেখো তাহলে আলভার কাদের বলা হতো? তাহলে দেখো আলভার কাদের বলা হতো? যারা ছিল দক্ষিণ ভারতে বিষ্ণুর উপাসক তাদের বলা হতো আলভার। তাহলে এটা উত্তর কি হবে? এটা হবে যারা বিষ্ণুর উপাসক তাদেরকে বলা হতো আলভার। দেখো দুটো আছে দক্ষিণে, এই ভক্তিবাদী যখন তোমরা চ্যাপ্টারটা পড়বে, একটা হলো আলভার আরেকটা হলো নয়নার। তাহলে দেখো এই দুটো গোষ্ঠীর মধ্যে পার্থক্য কী? একটা হলো আলভার, একটা হলো নয়নার। তাহলে দেখো আলভার নয়নার হলো যারা ছিল শিবের উপাসক, যারা শৈব, যারা ছিল শিবের উপাসক, আর আলভার হলো যারা বিষ্ণুর উপাসক। তাহলে বুঝতে পারলে, নয়নার হলো যারা শিবের উপাসক আর আলভার হলো যারা বিষ্ণুর উপাসক। তাহলে আশা করি বুঝতে পারলে। পরের প্রশ্ন, চলো গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? তাহলে দেখো এই গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? প্রথম চন্দ্রগুপ্ত। দেখো অনেকে কিন্তু প্রশ্নটা ভুলে যায়, যদি বলা হয় গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত না দিয়ে শুধু বলা হয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়, তাহলে হবে শ্রীগুপ্ত 275 সালে, শ্রীগুপ্ত 275 সালে। দেখো দেখো এই শ্রীগুপ্ত কী উপাধি নেয়? শুধু মহারাজ, শুধু মহারাজ উপাধি নেয়। আমরা জানি প্রথম শাসক, তাকে শুধু বলা হচ্ছে শুধু প্রতিষ্ঠাতা। কিন্তু প্রথম চন্দ্রগুপ্ত 320 সালে সিংহাসনে বসে, কোনো জায়গায় 319 পাবে, তাকে বলা হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা। তাহলে প্রকৃত প্রতিষ্ঠাতা যাকে বলা হচ্ছে উনি কী উপাধি নিচ্ছে? মহারাজা ধীরাজ। তাহলে মনে রাখবে মহারাজা ধীরাজ। তাহলে আমরা কি বোঝাচ্ছি? গুপ্তবঙ্গ সাম্রাজ্যের প্রথম স্বাধীন শাসক বা প্রকৃত প্রতিষ্ঠাতা কে? তাহলে প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। এই প্রথম চন্দ্রগুপ্ত আরেকটা প্রশ্ন আসে পরীক্ষা খুবই, প্রথম চন্দ্রগুপ্ত তিনি একটা ক্যালেন্ডার চালু করে, তার নাম হলো গুপ্তাব্দ 320 সালে। তাহলে তিনি গুপ্তাব্দ ক্যালেন্ডার চালু করে 320 সালে, এটা অবশ্যই মনে রাখবে। দেখো কিছু ক্যালেন্ডার পরীক্ষা আসে, তাহলে তার সাথে আমি বলি শকাব্দ, শকাব্দ কত সালে? 78 সালে, 78 খ্রিস্টাব্দে। যেদিন কি হচ্ছে, যেদিন কনিষ্ক সিংহাসনে বসে সেদিন শকাব্দ, এটা হলো গুপ্তাব্দ। আরেকটা আছে হর্ষাব্দ, যেটা 606 সালে হর্ষবর্ধন যেদিন সিংহাসনে বসে সেদিন চালু হয় হর্ষাব্দ। তাহলে এই কটা অব্দ মনে রাখবে, পরীক্ষা প্রচুর এগুলো আসে। নেক্সট হলো শূদ্রক কোনটি রচনা করে? তাহলে শূদ্রক কোনটি রচনা করে? মিচ্ছকটিকাম। দেখো এই মুদ্রা রাক্ষস প্রচুর পরীক্ষা আসে, এই মুদ্রা রাক্ষস কে রচনা করে? বিশাখ দত্ত, এটাও মনে রাখবে। এই কিরাতার্জুন নিয়ম কে রচনা করে? ভারবি, ভয়কার র বয়স্য ভারবি। এই নীতিসার কে রচনা করে? কামন্দক, নীতিসার কামন্দক। দেখো পরের প্রশ্ন এখানে দিয়ে দিয়েছে, গুপ্ত বংশের কোন রাজা মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করে? তোমরা তো অবশ্যই বুঝতে পারছো কোনটা, আগের ব্যাখ্যায় বললামই, প্রথম চন্দ্রগুপ্ত।
তাহলে মনে রাখবে, দেখো এই গুপ্ত বংশ যদি বলে শ্রেষ্ঠ শাসককে সমুদ্রগুপ্ত, এটা মনে রাখবে। আর এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত যার দরবারে নবরত্ন ছিল, নবরত্ন ছিল। পরের প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট হুনদের আক্রমণ প্রতিহত করেছিলেন? তাহলে এটা কোনটা হবে? প্রতিহত করেছিলেন স্কন্দগুপ্ত। তাহলে এই স্কন্দগুপ্তকে কি বলা হয়? ভারতের রক্ষাকারী। প্রচুর দেয় পরীক্ষায়, স্কন্দগুপ্তকে বলা হয় ভারতের রক্ষাকারী। আর এই স্কন্দগুপ্তের কোন লিপি আছে বলো তো? ভিতারি স্তম্ভলিপি। এটাও দেয় ভিতারি স্তম্ভলিপি। এই সমুদ্রগুপ্ত একটা লিপি প্রচুর পরীক্ষা আসে, এলাহাবাদ প্রশস্তি, যাকে আবার প্রয়াগ প্রশস্তি বলা হয়। এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি, যেটা এই সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন লিপিবদ্ধ করেন। হরিসেন, তাহলে কে কম্পোস্ট করে? হরিসেন এলাহাবাদ প্রশস্তি, যেটা সমুদ্রগুপ্তের সাথে রিলেটেড। আর যদি বলে দেখো স্কন্দগুপ্ত গুপ্ত বংশ যদি বলে সে শক্তিশালী সম্রাটকে, তাহলে হবে স্কন্দগুপ্ত। দেখো পরের প্রশ্ন হলো, নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়? তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করে? নালন্দা বিশ্ববিদ্যালয় প্রথম কুমারগুপ্ত। মনে রাখবে, নালন্দা বিশ্ববিদ্যালয় প্রথম কুমারগুপ্ত। আর যদি বলা দেখো বিক্রমশিলা ইউনিভার্সিটি, বিক্রমশিলা, তাহলে কে করে? বিক্রমশিলা করে ধর্মপাল। আর নালন্দা হয় প্রথম কুমারগুপ্ত, নালন্দা ইউনিভার্সিটি। নেক্সট, চৈনিক পরিব্রাজক ফাইয়েন কার সময় ভারতে আসে? দেখো এই ফাইয়েন, মেগাস্তিনিস প্রচুর দেয় পরীক্ষায়, তাই এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে দেখো এই যে ফাইয়েন কার সময় আসে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। ফাইয়েন, যার বইয়ের নাম হলো ফো কুয়োকি। দেখো নামের সাথে মিল আছে, মনে রাখা সহজ, ফো কুয়োকি। দেখো তাহলে প্রথম যে একজন আসে তার নাম হলো মেগাস্তিনিস। বলো তো কার সময় আসে? জানলে কমেন্ট করো। মেগাস্তিনিস, যিনি আসেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, আর যার বইয়ের নাম হলো ইন্ডিকা। দেখো আরেকটা প্রশ্ন এখানে খুব দেয়, কার সময় হিউয়েনসাং আসে? তাহলে হিউয়েনসাং কার সময় আসে? হর্ষবর্ধন। কার সময় আসে? হর্ষবর্ধন, যার বইয়ের নাম হলো সিইউকি। তাহলে আশা করি বুঝতে পারলে। পরের প্রশ্ন, সমুদ্রগুপ্ত উত্তর ভারতের কতজন রাজা ও দক্ষিণ ভারতের কতজন রাজাকে পরাজিত করেন? তাহলে দেখো এই সমুদ্রগুপ্ত উত্তর ভারতের কতজন রাজাকে পরাজিত করেন? 9 জন। আর দক্ষিণ ভারতের 12 জন। তাহলে এটা হয়ে যাবে সি। আর অবশ্যই একটা জিনিস মনে রাখবে, যদি বলা হয় সমুদ্রগুপ্ত কাদের ক্ষেত্রে গ্রহ অনুগ্রহ মোক্ষানুগ্রহ এই যে নীতিটা নিয়েছিল, মানে তাদেরকে প্রথমে জয় করা, আবার তাদেরকে তার আন্ডারে করে দেওয়া, করে আবার তাদেরকে সাম্রাজ্য আবার ফিরিয়ে দেওয়া, মানে তার নিজের আন্ডারে বশ্যতা স্বীকার করে আবার পুনরায় তাদেরকেই দিয়ে দেওয়া সাম্রাজ্যের দায়িত্বভার। তাহলে এই গ্রহ মোক্ষ অনুগ্রহ নীতিটা কে নিয়েছিল? সমুদ্রগুপ্ত। কোথাকার ক্ষেত্রে? দক্ষিণ ভারত। অবশ্যই মনে রাখবে, দক্ষিণ ভারতের রাজাদের ক্ষেত্রে অবশ্যই নিয়েছিল। আর উত্তর ভারতের রাজাদের তো সম্পূর্ণ উচ্ছেদ করে, যেহেতু 9 জন রাজা। পরের প্রশ্ন, এলাহাবাদ স্তম্ভলেখ কার সাথে জড়িত? দেখো আমি কিন্তু প্রশ্ন আমার মাথায় ছিল না, দেখো এখানে দিয়ে দিয়েছে, দেখছো এই জন্য অ্যানালাইসিস করে এমনভাবে পড়তে হয় যাতে তোমাদের সব যেন আসে। দেখো এলাহাবাদ স্তম্ভলেখ, তাহলে এটা আমরা অবশ্যই জানি কার সাথে জড়িত? সমুদ্রগুপ্ত। তাহলে এটা কে করেছে? হরিসেন, যাকে আমরা আবার প্রয়াগ প্রশস্তি বলি। তাহলে এটা হরিসেন। তাহলে দেখো এই অশোক থেকে আমাদের পরীক্ষায় প্রচুর দেয়। এই অশোক সিংহাসনে বসে 273, কিন্তু রাজ্যাভিষেক তার কত সময় হয়? 269। আর তার একমাত্র কলিঙ্গ যুদ্ধ 261, তারপর তার যুদ্ধই করেনি কলিঙ্গ যুদ্ধ অশোকের। আর অশোকের আরেকটা বলা হয়, অশোক যে কলিঙ্গ যুদ্ধ জয় করেছিলেন সেটা আমরা কোথায় জানতে পারি? এটাও প্রচুর দেয় পরীক্ষায়। তার প্রধান শিলালেখের 13 নম্বরে, মানে ত্রয়োদশ শিলালেখে প্রধান শিলালেখের 13 নম্বরে। তাহলে বুঝতে পারছো, এটাও প্রচুর দেয় পরীক্ষায়। নেক্সট হলো বিক্রমাদিত্য উপাধিটি কার? তাহলে দেখো এই বিক্রমাদিত্য উপাধিটি হলো কার? তাহলে এই বিক্রমাদিত্য উপাধিটি হলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে অবশ্যই মনে করি বিক্রমাদিত্য উপাধি হলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই আরেকটা বিক্রমাদিত্য বলো তো কার ছিল? হিমু, যাকে আমরা দেখলাম হিমু আদিল শাহ সেনাপতি, যিনি পানিপথে দ্বিতীয় যুদ্ধ করে, যাকে আবার লাস্ট হিন্দু রুলারও বলা হয়, যিনি বিক্রমাদিত্য উপাধি নিয়েছিল। তাহলে দেখো আরেকটাই সমুদ্রগুপ্তর উপাধি কী ছিল? কবিরাজ। এটা খুব দেয়, কবিরাজ। সমুদ্রগুপ্ত উপাধি ছিল কবিরাজ। আর এই কনিষ্ক যেমন একটা উপাধি ছিল দেবতার পুত্র, নিজেকে বলেছিল দেবতার পুত্র, এটাও মনে রাখবে।
দেবতার পুত্র। দেখো এটা দুটো অপশন হয়ে যাচ্ছে সমুদ্রগুপ্ত, কিন্তু এটা উত্তর হচ্ছে বিক্রমাদিত্য দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরের প্রশ্ন, গান্ধীজির প্রথম সর্বভারতীয় আন্দোলন কি ছিল? দেখো এটা অনেকে ভুল করে, অনেকে গুলিয়ে ফেলে। দেখো মাথায় নাও, এই প্রশ্নটা কি বলছে, গান্ধীজির প্রথম সর্বভারতীয় আন্দোলন, তাহলে এইটা হয়ে যাবে রাওলাট সত্যাগ্রহ। দেখো প্রথম গান্ধীজির সর্বভারতীয় আন্দোলন রাওলাট সত্যাগ্রহ, যেটা 1919-এর 6 এপ্রিল রাওলাট আন্দোলনের বিরুদ্ধে হয়েছিল রাওলাট সত্যাগ্রহ। তাহলে এবার বলো তো রাওলাট আন্দোলন, এই যে রাওলাট যে আইন এসেছিল সেটা কত সালে পাস হয়? ওটা মনে রাখবে 1919 সালের 18ই মার্চ। তাহলে এই রাওলাট আইনের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে সেটাকে আমরা বলছি রাওলাট সত্যাগ্রহ, যেটা হচ্ছে 1919-এর 6 এপ্রিল। আবার এই 6 এপ্রিল ডেটটাকে আমাদের ধরা হয় ভারতে প্রথম ধর্মঘট। তাহলে ভারতে যে প্রথম ধর্মঘট হয় সেটা হলো এই 6 এপ্রিলে হয় 1919-এর। তাহলে এটা হলো গান্ধীজির প্রথম সর্বভারতীয় আন্দোলন। তাহলে দেখো এই আর যদি বলা হয় গান্ধীজির প্রথম সর্বভারতীয় গণ আন্দোলন কী ছিল? দেখো গণ মানে মাস মুভমেন্ট, তাহলে এটা শুধু সর্বভারতীয় আন্দোলন, আর গণ আন্দোলন মানে হলো সকল স্তরে মানুষ অংশগ্রহণ করে, সেটাকে আমরা বলছি গণ আন্দোলন। তাহলে গান্ধীজির প্রথম সর্বভারতীয় গণ আন্দোলন হলো অসহযোগ আন্দোলন 1920 থেকে 22। দ্বিতীয় সর্বভারতীয় গণ আন্দোলন হলো আইন অমান্য আন্দোলন 1930 থেকে 34, যাকে আমরা জানি লবণ সত্যাগ্রহ নামে জানি, এটাও মনে রাখবে, পরীক্ষা দেয়। আর তৃতীয় হলো ভারত ছাড়ো আন্দোলন, যেটা হলো 1942 সালে শুরু হয়। আর এই ভারত ছাড়ো আন্দোলন গান্ধীজি বলেছিল যে করেঙ্গে ইয়া মরেঙ্গে, এটাও পরীক্ষায় প্রচুর দেয়, করেঙ্গে ইয়া মরেঙ্গে, করো অথবা মরো, ডু আর ডাই। তাহলে আশা করি বুঝতে পারলে। এবার নেক্সট উপাধি, কার উপাধি ছিল লোকমান্য? তাহলে এটা কী হবে, লোকমান্য কার উপাধি ছিল? প্রচুর পরীক্ষা আছে উপাধি, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে লোকমান্য উপাধি ছিল বাল গঙ্গাধর তিলক। হোম রুল আন্দোলনের সময়, যে 1916 সালে ভারতে যে হোম রুল আন্দোলন হয় সেই সময় তিনি এই লোকমান্য উপাধিটা পায় জনপ্রিয়তার কারণে। তাহলে আমাদের তিলককে মনে রাখতে হবে। আর অবশ্যই তিলকে আরেকটা, যেমন হোম রুল আন্দোলন তোমরা মনে রাখলে 1916 সালে এই হোম রুল আন্দোলন তিলক জড়িত, তার সাথে আরেকজন জড়িত আছে অ্যানি বেসান্ত, এটা অবশ্যই মনে রাখবে। দেখো তিলক দুটো উৎসব চালু করে, কি কি বলো তো? তিলক দুটো উৎসব চালু করে, একটা হলো গণপতি উৎসব 1893, আরেকটা হলো শিবাজি উৎসব, সেটা হলো 1895। তাহলে অবশ্যই মনে রাখবে শিবাজি উৎসব হলো 1895। আশা করি তোমরা অবশ্যই ক্লিয়ার হলে। হ্যাঁ, তাহলে এটার উত্তর হয়ে যাচ্ছে লোকমান্য তিলক। দেখো জওহরলাল নেহরু, এই জওহরলাল নেহরু উপাধি কী ছিল? জওহরলাল নেহরু উপাধি ছিল চাচাজি। চিত্তরঞ্জন দাস, তার উপাধি কী ছিল? দেশবন্ধু, এটাও খুব ইম্পর্টেন্ট। রাজা গোপালাচারী, এনাকে গান্ধীজির বিবেক রক্ষক বলা হতো। দেখো আরও উপাধি তোমরা মনে রাখতে পারো, যেমন ভারতের হিরে কাকে বলা হয়? গোপালকৃষ্ণ গোখলে, পরীক্ষা প্রচুর দেয় ভারতের হিরে। লোকহিতবাদী, এটাও প্রচুর দেয়, গোপালহরি দেশমুখ, যাকে লোকহিতবাদী বলা হয়। তেমন লোকনায়ক কাকে বলা হয়? জয়প্রকাশ নারায়ণ। ভারতীয় নবজাগরণ জনক, বাংলা নবজাগরণের জনক, শুকতারা, এরকম উপাধিকার রাজা রামমোহন রায়। তাহলে আশা করি ক্লিয়ার। একটু উপাধিগুলো তোমরা মনে রাখবে, কারণ উপাধি পরীক্ষায় প্রচুর আসে। দেখো পরের প্রশ্ন, নিউ ইন্ডিয়া ও কমনওয়েলথ নামে দুটি পত্রিকা প্রকাশ করে লীগের আদর্শ প্রচার করেন। লীগের আদর্শ মানে হোম রুল লীগ। তাহলে দেখো হোম রুল লীগের আদর্শ অ্যানি বেসান্ত প্রচার করে দুটি পত্রিকার মাধ্যমে, একটা নাম হলো নিউ ইন্ডিয়া আর কমনওয়েলথ। তাহলে এই দুটো পত্রিকা মনে রাখবে। হ্যাঁ, এই দুটো পত্রিকা কার আছে? এই দুটো পত্রিকা হলো অ্যানি বেসান্তের, একটা হলো নিউ ইন্ডিয়া আর একটা হলো কমনওয়েলথ। দেখো তিলকের পত্রিকা, এটাও প্রচুর আছে। তিলকের পত্রিকা কি? কেশরী আর মারাঠা। দেখো কেশরী আর মারাঠা, দেখো মারাঠা হবে ইংরেজি ভাষায়। দেখো যেহেতু মারাঠা আছে নিশ্চয় মারাঠি ভাষা হবে না, তাহলে তোমরা মনে রাখা সহজ। মারাঠা, কেশরী আর মারাঠা, তাহলে মারাঠা হলো ইংরেজি ভাষায় আর কেশরীটা হলো মারাঠি ভাষায়। তাহলে এই দুটো পত্রিকা। দেখো গান্ধীজির পত্রিকার নাম কি? ইন্ডিয়ান ওপিনিয়ন, আরেকটা আছে ইন্ডিয়ান ওপিনিয়ন, আরেকটা হলো আরেকটা হরিজন, ইন্ডিয়ান ওপিনিয়ন, হরিজন, ইয়ং ইন্ডিয়া। তাহলে এগুলো হলো গান্ধীজির পত্রিকা। আচ্ছা বলো তো গান্ধীজির গ্রন্থের নাম কি? গান্ধীজি যদি বলা হয় গ্রন্থের নাম কি? হিন্দ স্বরাজ। তাহলে গান্ধীজি গ্রন্থের নাম হলো হিন্দ স্বরাজ। হ্যাঁ, এবার দেখো নেক্সট প্রশ্ন। দেখো আমি অ্যানালাইসিস আমি দেখিও নি, মাথায় ছিল না, যাই হোক। এবার মারাঠা কেশরী নামে দুটি পত্রিকায় প্রকাশ করে কে? তাহলে এটা হয়ে যাচ্ছে তিলক। মারাঠা কেশরী পত্রিকা। দেখো লালা লাজপত রায়, যেটা আমরা দেখলাম ইয়ং ইন্ডিয়া, যেটা গান্ধীজির ছিল পত্রিকা, লালা লাজপত রায় সেটা গ্রন্থ ইয়ং ইন্ডিয়া। তাহলে এটা হলো গান্ধীজির পত্রিকা ছিল লালা লাজপত রায়, ইয়ং ইন্ডিয়া গ্রন্থ। আর নিউ ইন্ডিয়া কার? অ্যানি বেসান্ত। তাহলে যেটা কমনওয়েলথ দেখলে। হ্যাঁ,
এবার নেক্সট প্রশ্ন, 1857 সালে বিদ্রোহের কানপুরের নেতা কে ছিল? তাহলে দেখো বিদ্রোহের কানপুরের নেতা কে হবে? বিদ্রোহের কানপুরের নেতা ছিল নানা সাহেব। দেখো নানা সাহেবের পার্টনার কে ছিল? তাতিয়া টুপি, সেটা মনে রাখবে, যে গেরিলা যুদ্ধে এক্সপার্ট ছিল। নানা সাহেবের যে সহচর তার নাম হলো তাতিয়া টোপি। তাহলে কানপুর থেকে নানা সাহেব। দেখো রানী লক্ষ্মীবাই, এটাও দেখ কোথায় থেকে দিয়েছিল? ঝাঁসি থেকে। রানী লক্ষ্মীবাই নেতৃত্ব দেয় ঝাঁসি থেকে। এই বেগম হজরত মহল কোথায় থেকে দেয়? লখনৌ থেকে। লখনৌ থেকে। যদি বলা হয় 1857 সালে বিদ্রোহে অল ওভার নেতাকে, অল ওভার নেতা হলে কি হবে? দ্বিতীয় বাহাদুর শাহ, যিনি মোগল সম্রাট ছিল, অল ওভার নেতা, অবশ্যই মনে রাখবে। আরেকটা দেয় কুনওয়ার সিং, কোন জায়গার নেতা ছিল 1857 বিদ্রোহের সময়? কুনওয়ার সিং, মনে রাখবে বিহারের জগদীশপুর, খুব আসে বিহারের জগদীশপুর। আর 1857 সালে বিদ্রোহ যদি বলা হয় ওই সময় ভাইসরয় বা তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিল? লর্ড ক্যানিং, অবশ্যই মনে রাখবে লর্ড ক্যানিং। আর ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিল? পামারস্টোন, পামারস্টোন। আমার যে পেন নেই তাই অসুবিধা, একটা পেন আমি অবশ্যই জোগাড় করে নেব, একটু অসুবিধা হচ্ছে, যাই হোক কিন্তু তোমাদের আমি এমন ফ্যাক্ট আলোচনা তোমাদের অবশ্যই সুবিধা হবে। দেখো এবার নেক্সট প্রশ্ন, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটা কার লেখা? দেখো 1857 সালে বিদ্রোহের বইগুলো খুব আসে পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এই বইটির লেখককে? তাহলে বিনায়ক দামোদর সভারকার, যিনি বলেছেন 1857 বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। এটা মনে রাখবে, 1857 বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছে? বিনায়ক দামোদর সভারকার, যার বইয়ের নাম হলো দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। দেখো 1857 সালে বিদ্রোহ উপর কিছু বইয়ের নাম পরীক্ষা খুবই আসে। 1857 এই বইটার লেখককে? সুরেন্দ্রনাথ সেন, মনে রাখবে 1857 বইটির লেখক হলো সুরেন্দ্রনাথ সেন। আবার এই রমেশ মজুমদারের বইটা আসে, এরও বইটা খুব আসে, দ্য সিপাই মিউটিনি, দ্য সিপাই মিউটিনি অ্যান্ড দ্য রিভোল্ট অফ 1857। তাহলে আসি মজুমদারের বইয়ের নাম কি? দ্য সিপাই মিউটিনি অ্যান্ড দ্য রিভোল্ট অফ 1857। তাহলে অবশ্যই দেখো এই দাদাভাই নওরোজি তো 1857 কানেক্টেড না, কিন্তু তার একটা বই হলো কি? পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, যেটা খুব আসে, যেখানে ভারতের সম্পদ নিগমনের তত্ত্ব তুলে ধরে, ভারত থেকে যে ব্রিটেনে চলে যায় সম্পদ। তাহলে দাদাভাই নওরোজির বইটার নাম কি? পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। যিনি ব্রিটিশ পার্লামেন্টে প্রথম মেম্বার হয়েছিলেন এই দাদাভাই নওরোজি। চলো পরের প্রশ্ন হলো, মহাবিদ্রোহের প্রকৃত সূচনা হয়েছিল কোথায়? তাহলে মিরাটে হলো প্রকৃত সূচনা, 1857 সালে 10ই মে, মনে রাখতে হবে মিরাটে হলো প্রকৃত সূচনা হয়। নেক্সট হলো, বিহারে সিপাহী বিদ্রোহের নেতা কে ছিল? প্রশ্ন আছে, বিহারে কে সিপাহী বিদ্রোহের নেতা? কুনওয়ার সিং, তার সাথে তার ভাই ছিল অমর সিং। কুনওয়ার সিংটাই মেন, মনে রাখবে বিহারের জগদীশপুর। দেখো লিয়াকত আলী, লিয়াকত আলী কোথায় ছিল? এলাহাবাদ, লিয়াকত আলী এলাহাবাদ। আসামে কে ছিল? মনিরাম দেওয়ান, আসামে হলো মনিরাম দেওয়ান, তাহলে মনে রাখবে আসামে মনিরাম দেওয়ান। পরের প্রশ্ন হলো, পাঠশালা বন্দোবস্ত কবে চালু হয়? তাহলে দেখো এই জমির সাথে কিছু বন্দোবস্ত পরীক্ষা আসে। পাঠশালা বন্দোবস্ত, যাকে আমরা ইজারাদারি ব্যবস্থা বলি, তাহলে এই পাঠশালা বন্দোবস্ত চালু হয় কত সালে হবে? 1772 সালে। তাহলে দেখো এই পাঠশালা বন্দোবস্ত উত্তরটা হচ্ছে 1772 থেকে 77 পর্যন্ত চলে। দেখো তার সাথে একশালা হলো হবে 1777। দেখো অপশানই আছে, একশালা 1777। আর যদি বলো 10 সালা কত? 1789 থেকে 90, 10 সালা। আর দেখো চিরস্থায়ী যদি বন্দোবস্ত বলা হয় তাহলে কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত? হলে 1793 সালে, লর্ড কর্নওয়ালিস। আর রাউতওয়ারি হলে কত হবে? রাউতওয়ারি 1820, রাউতওয়ারি। আর মলওয়ারি হলো হবে 1822, মনে রাখবে। নেক্সট 70-টা রেগুলেটিং অ্যাক্ট কত সালে পাস হয়? তাহলে দেখো রেগুলেটিং অ্যাক্ট কত সালে পাস হয়? 1773 সালে, খুবই আসে পরীক্ষায়। এই রেগুলেটিং অ্যাক্ট অনুসারে বাংলার গভর্নর হয় বাংলা গভর্নর জেনারেল। আর এই রেগুলেটিং অ্যাক্ট অনুসারে 1774 সালে কি হচ্ছে? কলকাতায় সুপ্রিম কোর্ট, অবশ্যই মনে রাখবে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে কি হচ্ছে? কলকাতায় সুপ্রিম কোর্ট 1774 সালে প্রতিষ্ঠিত হচ্ছে। আচ্ছা, এই কলকাতায় সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে? অবশ্যই মনে রাখবে কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিল? প্রথম প্রধান বিচারপতি স্যার এলিজা ইম্পে, সেটাও পরীক্ষা আসে, স্যার এলিজা ইম্পে। দেখো এরপরে আরেকটা আসে তোমাদের 1784 সালে
পিটের ভারত শাসন আইন পাস হয়, এটাও পরীক্ষা খুব দেয়। পিটের ভারত শাসন আইন 1784 সালে, এটাও অবশ্যই মনে রাখবে। চলো তারপরের প্রশ্ন, ভারতে প্রথম সনদ আইন প্রবর্তন হয়। ভারতে প্রথম সনদ আইন মানে যাকে আমরা চার্টার অ্যাক্ট বলছি, যাকে আমরা বলছি চার্টার অ্যাক্ট। তাহলে এই চার্টার অ্যাক্ট দেখো প্রথম আসছে 1793 সালে, এর উত্তর হবে 1793। দেখো চার্টার অ্যাক্টে বলেছিল 20 বছরের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে ব্যবসায়ের অনুমতি দেওয়া। তাহলে দেখো প্রথম চার্টার অ্যাক্ট 1793 সালে, তাহলে দেখো 20 বছর পর আবার দ্বিতীয় চার্টার অ্যাক্ট আসবে। হ্যাঁ আচ্ছা, 72টা করে আমি এই পার্টে সেকেন্ড পার্ট, আর বাকি প্রশ্ন থাকবে সেটা আমি থার্ড পার্টে ছাড়বো, ঠিক আছে? তাহলে তোমাদেরও দেখা ধৈর্য থাকবে। তাহলে দেখো ভারতে প্রথম সনদ আইন 1793 সালে চার্টার অ্যাক্ট, আবার 20 বছর পর কখন হচ্ছে? 1813। তাহলে নেক্সট চার্টার অ্যাক্ট 1813। আর এই 1813 চার্টার অ্যাক্টটা খুব মনে রাখতে হবে, যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান হয়। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্যের অবসান কোথায় হয়? 1813 চার্টার অ্যাক্ট। আর 1833 চার্টার অ্যাক্ট, তারপরে থার্ড চার্টার অ্যাক্ট, আর লাস্ট চার্টার অ্যাক্ট কত সালে? 1853 সালে লাস্ট চার্টার অ্যাক্ট। তাহলে এটার উত্তর হয়ে যাচ্ছে 1793, 71-এরটা। দেখো তারপরে প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? তাহলে এটা হবে লর্ড ওয়েলেসলি, অধীনতামূলক মিত্রতা নীতি। দেখো পরীক্ষা কিন্তু খুব দুটো আসে, এই অধীনতামূলক মিত্রতা নীতি আর সপ্তবিলোপ নীতি। তাহলে ফার্স্টে আসি অধীনতামূলক মিত্রতা নীতি, এটা কে করছে? ওয়েলেসলি। অধীনতামূলক মিত্রতা নীতি ওয়েলেসলি করে। ওয়েলেসলি কত সালে করে? লর্ড ওয়েলেসলি করে 1798 সালে। 1798 সালে লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রনীতি। আর প্রথম কে নেয়? হায়দ্রাবাদের নিজাম প্রথম নিচ্ছে, হায়দ্রাবাদের নিজাম প্রথম নিচ্ছে এই অধীনতামূলক মিত্রতা নীতি। আর যদি বলা সপ্তবিলোপ নীতি, যেটা আমি বলেছিলাম, এটা হচ্ছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ অপশানে ডি, ডালহৌসি, যেটা সপ্তবিলোপ নীতি ডালহৌসি 1848 সালে প্রবর্তন করেন। আর প্রথম কে নিয়েছিল বলো তো? সাতারা, যেটা নিয়েছিল প্রথম সাতারা। তাহলে দেখো অধীনতামূলক মিত্রতা নীতি এটা কি? দেখো অধীন করা, অধীনতামূলক মিত্রতা নীতি হলো ইংরেজদের অধীনে করা, মানে তাদের আন্ডারে করা। যেমন ধরো আমাদের বিভিন্ন স্টেট আছে, তাহলে দেখো যদি একটা ধরো স্টেট ধরো, তখন অযোধ্যা স্টেট, তার পাশে ধরো আরও স্টেট আছে, তাহলে দেখো ওই অযোধ্যা স্টেট, এই স্টেটকে বলা হচ্ছে তোমরা যদি আমাদের আন্ডারে আসো, মানে তাহলে তোমাদের কি করা হবে? তোমাদের যদি পাশের স্টেট অন্য রাজ্য বা কোনো যদি বিদেশি শক্তি যদি আক্রমণ করে, তোমাদের পুরো সুরক্ষা দিব। তাহলে তোমাদের পুরো সুরক্ষা দেওয়ার দায়িত্ব মানে হলো আমাদের, মানে ইংরেজদের। কিন্তু দেশীয় রাজ্যকে শর্ত কী দেওয়া হলো? যে ওই রাজ্যে পুরো যে সৈন্য থাকবে সেটা কাদের থাকবে? ব্রিটিশদের। আর তার যে সম্পূর্ণ খরচ সেটা কারা দিবে? সেই রাজ্যের শাসক দিবে। আর তার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ, সেই রাজ্যের যে শাসকের দরবারে একটা ব্রিটিশের রেসিডেন্ট থাকবে, মানে একজন প্রধান প্রতিনিধি থাকবে। তাহলে বুঝতে পারছো, মানে পুরোপুরি মানে তাদের কন্ট্রোলে করে নেওয়া, মানে তাদের অধীনে করে নেওয়া। এইটা হলো অধীনতামূলক মিত্রনীতি, যেটা ওয়েলেসলি চালু করে 1798 সালে, যে প্রথম নেয় হায়দ্রাবাদের নিজাম একই সালে 1798 সালে। আর সপ্তবিলোপ নীতি কী ছিল? যে সমস্ত দেশীয় রাজাদের পুত্র ছিল না, নিজের পুত্র, সে সমস্ত রাজ্যগুলো ইংরেজদের দখলে চলে যাবে, মানে দত্তক পুত্র নেওয়া যাবে না। তাহলে দেখো এই আমরা দেখি এই যে দত্তক পুত্র নেওয়া যাবে না, তার জন্য যে অনেকে সিপাহী বিদ্রোহ জয়েন করছে। তাহলে এই দত্তক পুত্র কনসেপ্টটা আসছে ডালহৌসির, মানে দত্তক পুত্রকে সেই সাম্রাজ্য উত্তরাধিকারী করা যাবে না, মানে তার নিজের পুত্র থাকতে হবে। তাহলে ডালহৌসি যেটা 1848 কোনটা করেছিল? সপ্তবিলোপ নীতি। অবশ্যই ক্লিয়ার হলে তাহলে দেখো নেক্সট পার্টে, থার্ড পার্টে বাকি প্রশ্ন দেখা হচ্ছে। অবশ্যই ভিডিওটা মন দিয়ে শুনো, তোমাদের অবশ্যই পরীক্ষায় হেল্প হবে। ভিডিওটা এই পর্যন্ত, তাহলে অবশ্যই ভিডিওটা শেষ করলাম।